সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী একটা এক্সপ্লেনেশন ভিডিও করব। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও হবে অ্যানিম্যাল ফার্ম নামের একটি অ্যানিমেটেড মুভি নিয়ে। এই মুভিটির কাহিনী নেওয়া হয়েছে জর্জ অরওয়েলের লেখা অ্যানিম্যাল ফার্ম নামের একটি প্রতীকী উপন্যাসের, যা রাশিয়ার বিপ্লব ও স্টালিন শাসনের সমালোচনার উদ্দেশ্যে লেখা হয়েছিল। এটি একটি রূপকধর্মী কাহিনী যেখানে পশুরা মানুষের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং নিজেরাই শাসন করতে শুরু করে। প্রাথমিকভাবে রুশ বিপ্লবকে নিয়ে কাহিনীটি রচিত হলেও পরবর্তীতে বিশ্বের অন্যান্য বিভিন্ন বিপ্লবের সাথেও নাকি এই কাহিনীটির অনেক মিল পাওয়া যায়। এজন্যই যুগে যুগে অ্যানিম্যাল ফার্ম নামের উপন্যাসটি অনেক সমাদৃত হয়েছে। চলুন আমরা এখন মুভিটির কাহিনী খুঁটিনাটি সহ বিস্তারিতভাবে জেনে নেই। গল্পটি শুরু হয় ম্যানর ফার্ম নামের একটি খামারে, যার মালিক একজন নিষ্ঠুর কৃষক মিস্টার জোন্স। তিনি পশুগুলোর যত্ন নেন না ঠিকমতো, খেতে দেন না এবং তাদেরকে দিয়ে কষ্ট দিয়ে কাজ করান। মিস্টার জোন্স প্রায়ই মদ্যপ অবস্থায় ফার্মে ফেরেন এবং সব পশু পাখিদের সাথে খারাপ আচরণ করে নিজের কটেজে নাক ডেকে ঘুমান। তার স্বৈরাচারী আচরণের কারণে সব প্রাণীদের জীবন বিষিয়ে উঠেছিল। খামারের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী প্রাণী ছিল ওল্ড মেজর নামের একটি শূকর। মিস্টার জোন্সের এরকম আচরণে বছরের পর বছর সহ্য করে গেলেও একসময় তিনি সিদ্ধান্ত নেন সকল প্রাণীদের উদ্বুদ্ধ করবেন এই অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম করতে। তাদের কষ্ট করে পাড়া ডিম, দুধ মিস্টার জোন্স নিয়ে যায়, তাদেরকে মেরে মাংস বিক্রি করে, তাদেরকে দিয়ে পরিশ্রম করিয়ে ফলানো ফসল মানুষ নিজেরা ভোগ করে। সে স্বপ্ন দেখে পশুরা মানুষের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে নিজেদের সমাজ গড়ে তুলেছে। সে সবাইকে উদ্বুদ্ধ করে বিদ্রোহ করার জন্য এবং একটি নতুন সমাজ গড়ে তোলার জন্য, যেখানে ফার্ম পরিচালনা করার জন্য কোনো মানুষ থাকবে না। অন্য সব প্রাণীরা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয় ওল্ড মেজরের এই বক্তব্যে। তারা বিস্ট অফ ইংল্যান্ড শিরোনামের একটি গানকে নিজেদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয় এবং সবাই মিলে সেটি গাইতে থাকে। বক্তব্য দেওয়ার কয়েকদিন পর ওল্ড মেজর মারা যায়। সবাই কষ্টে কান্নাকাটি করা শুরু করে, যদিও তাদের হইহুল্লোড় শুনে মিস্টার জোন্সের ঘুমের ব্যাঘাত ঘটে, আর তিনি রাইফেল দিয়ে ফাঁকা আওয়াজ তুললে সবাই নিজেদের খোয়ারে ফিরে যায়। পরদিন সকালে মিস্টার জোন্স মদ্যপ অবস্থায় ঘুম থেকে উঠতে পারে না। ফলে পশুরা সকালে উঠে দেখতে পায় তাদেরকে কোনো খাবার দেওয়া হয়নি। ক্ষুধার্ত পশুরা এমনিতেই সদ্য মৃত ওল্ড মেজরের বক্তব্যে উদ্বুদ্ধ ছিল, তার উপরে যখন তারা দেখল গোডাউন ভর্তি খাদ্যশস্য মিস্টার জোন্স তালাবদ্ধ করে রেখে দিয়েছে, তখন ক্ষুধার্ত পশু পাখিরা একত্রিত হয়ে বিদ্রোহ করে তার বিরুদ্ধে। মিস্টার জোন্স গোলমাল দেখে শুরুতে চাবুক দিয়ে প্রাণীদের কন্ট্রোল করার চেষ্টা করেন, কিন্তু বিপদ বুঝে তিনি শহরে তার পানশালায় চলে যান এবং তার বন্ধুদের নিয়ে ফিরে আসে প্রাণীদের ঠান্ডা করতে। কিন্তু খামারে যাবার পর তারা দেখতে পায় সকল পশু পাখি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করেছে। তারা গুলির মুখে পিছু না হটে মানুষের সাথে যুদ্ধ করতে থাকে। গুলি খেয়ে অনেক প্রাণী মারা যায়, কিন্তু শেষ পর্যন্ত সব প্রাণীরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে খামার থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে তারা পুরো ফার্মে মিস্টার জোন্সের ব্যবহৃত সব জিনিস ধ্বংস করার মিশনে নামে। তারা জোন্সের বাসভবনে সবাই মিলে ঢুকে পড়ে এবং জোন্সের ব্যবহৃত চাবুক, বড়শি, বন্দুক, ছুরি, জামা কাপড় সব পুড়িয়ে ফেলে। অর্থাৎ জোন্সের সকল স্মৃতি যা দেখলে প্রাণীদের জোন্সের কথা মনে পড়ত, সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা। যেহেতু এই আন্দোলনের বীজ বপন করে দিয়েছিল ওল্ড মেজর নামের সেই বয়স্ক শূকর, তাই এই বিদ্রোহ বা আন্দোলনে শূকরদের অন্য প্রাণীরা নিজেদের নেতা হিসাবে ধরে নেয়। আন্দোলন শেষে শূকরদের মধ্য থেকে দুই নেতা উঠে আসে। কালো শূকর নেপোলিয়ন, চালাক, ধূর্ত এবং ক্ষমতালোভী একজন শূকর, এবং সাদা শূকর স্নোবল, উদ্যমী ও আদর্শবাদী শূকর। সবাই মিস্টার জোন্সের বাসায় ঢুকে তার ব্যবহৃত জিনিসপত্র দেখতে থাকে। মিস্টার জোন্সের একটা শিকারী কুকুর ছিল, যেটি দেখিয়ে সে সব প্রাণীদের ভয় দেখাত। তবে বিপ্লবের সময় সেই কুকুরটা মারা পড়েছিল। নেপোলিয়ন খেয়াল করে সেই শিকারী কুকুরের 7টা ছোট বাচ্চা কুকুর আছে। নেপোলিয়ন ভবিষ্যতের কথা ভেবে সবার অলক্ষ্যে কৌশলে সেই ছোট্ট কুকুর শাবকদেরকে নিজের কাছে এনে লুকিয়ে ফেলে। নেপোলিয়ন এসে দেখে স্নোবল সবাইকে নিয়ে খামারের নাম বদলে ফেলেছে। ম্যানর ফার্ম হয়ে যায় অ্যানিম্যাল ফার্ম। তারা নিজেদের জন্য 7 কমান্ডমেন্টস বা 7টি আদেশ তৈরি করে, যেমন কোনো প্রাণী বিছানায় ঘুমাবে না,
কোনো প্রাণী মদ পান করবে না, সকল প্রাণী সমান, কোনো পশু আরেক পশুকে হত্যা করবে না, 4 পা ভালো 2 পা খারাপ ইত্যাদি। যদিও শেষের লাইনের সাথে অবশ্য 2 পা নিয়ে চলা হাঁস মুরগিরা একটু বিরোধিতা করে, কিন্তু অন্যরা তাদের পাখাগুলোকে পা হিসাবে চিন্তা করার পরামর্শ দিলে তারা চুপ হয়ে যায়। তাদের দলে একটি পরিশ্রমী ঘোড়া ছিল, যার নাম ছিল বক্সার। বক্সারের নেতৃত্বে তারা সকল প্রাণীরা মিলে নতুন উদ্যমে ফসল চাষ করা শুরু করে। সে বছর অ্যানিম্যাল ফার্মে প্রচুর শস্য উৎপাদিত হয়, ফলে পশুপাখিরা তাদের আইডিওলজিক্যাল নেতা স্নোবলের সাথে এই সফলতা উদযাপন করতে থাকে। অ্যানিম্যাল ফার্মে প্রাণীদের এই স্বাধীনতার কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে। অন্যান্য বিভিন্ন মানুষের পোষা প্রাণীরাও স্বাধীনতার জন্য চলে আসতে থাকে এই অ্যানিম্যাল ফার্মে। সেই অঞ্চলের মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্নোবল বুঝতে পারে প্রাণীদের প্রকৃত উন্নয়ন করতে গেলে প্রয়োজন হবে শিক্ষা, তাই তারা তাদের পরবর্তী জেনারেশনকে শিক্ষিত করার চেষ্টা করতে থাকে। যদিও দেখা যায় পশু পাখির মধ্যে সাহিত্য পড়া বা অঙ্ক শেখার তেমন কোনো ইচ্ছা নেই। প্রত্যেক শীত মৌসুমে পশুরা অনেক কষ্ট করে, এছাড়াও তাদেরকে সবসময় অনেক ভারী ভারী কাজ করতে হয় কায়িক পরিশ্রমের মাধ্যমে। স্নোবল খামারে উন্নতির জন্য একটি উইন্ড মিল বা বায়ুকল নির্মাণের প্রস্তাব দেয়, যা বিদ্যুৎ উৎপন্ন করবে। আর তারা বিদ্যুৎ উৎপাদিত করতে পারলে অ্যানিম্যাল ফার্মের চেহারা রাতারাতি পাল্টে যাবে। তবে নেপোলিয়ন এতে রাজি হয় না, কারণ সে বুঝতে পেরেছিল স্নোবল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধীরে ধীরে নেতা হিসাবে তার চেয়ে এগিয়ে যাচ্ছিল। তাই নেপোলিয়ন স্নোবলকে বিরোধিতা করা শুরু করে। সে সবাইকে বলতে থাকে উইন্ডমিল বানানো মানুষের আইডিয়া। স্নোবল উইন্ডমিল বানানোর মাধ্যমে আসলে মানুষের আইডিয়া বাস্তবায়ন করতে যাচ্ছে, যেটা তাদের নীতিবিরুদ্ধ। এই উইন্ডমিল বানানো আসলে স্বৈরাচারী মিস্টার জোন্সকে আবার ফিরিয়ে আনার একটি অপচেষ্টা। কিন্তু নেপোলিয়নের এই বিরোধিতা সাধারণ পশুদের মধ্যে ধোপে টেকে না। এমন একদিন আসবে সেটা সে আগেই বুঝতে পেরেছিল। এজন্য মিস্টার জোন্সের সেই শিকারী কুকুরদের বাচ্চাদের এতদিন ধরে লালন পালন করে এসেছিল নেপোলিয়ন। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী স্নোবলকে সে তার প্রশিক্ষিত কুকুর বাহিনী দিয়ে ধাওয়া করায়। স্নোবল ধাওয়া খেয়ে অন্যত্র পালিয়ে যায়। এরপর থেকে নেপোলিয়ন নিজে একচ্ছত্র শাসক হয়ে ওঠে। তার শিকারী কুকুরগুলোর ভয়ে সবাই তার শাসন মেনে নেয়। স্নোবল পালিয়ে যাবার পর থেকে নেপোলিয়ন সবাইকে বলতে থাকে এই বিপ্লবে স্নোবলের চেয়ে তার কৃতিত্ব বেশি ছিল। এছাড়াও ফার্মে উইন্ডমিল বানানোর মূল পরিকল্পনা আসলে তারই, কিন্তু সে উইন্ডমিল বানাবে সেখানকার পশুদের সাহায্য নিয়ে, কোনো মানুষের বুদ্ধিতে নয়। নেপোলিয়নের কথায় বিপ্লবের স্পিরিট নিয়ে সব পশুরা নিজেদের সর্বোচ্চ পরিশ্রম করা শুরু করে উইন্ডমিল বানানোর জন্য। তবে দিনে দিনে তারা খেয়াল করে তাদের খাবারের পরিমাণ কমে যাচ্ছে। আর অন্যদিকে নেপোলিয়ন এবং তার শূকর বন্ধুরা গোপনে সব ভালো ভালো খাবার উপভোগ করছে। প্রতিদিন প্রবল পরিশ্রম করে বাড়ি ফেরার পর একদিন ঘোড়া বক্সার দেখতে পায় নেপোলিয়নের সব শূকর বন্ধুরা মিস্টার জোন্সের ঘরে ঢুকেছে। তারা মদ পান করছে, ভালো ভালো খাবার খাচ্ছে এবং খাওয়া দাওয়া শেষে মানুষের মতো বিছানায় ঘুমাচ্ছে। অথচ বিপ্লবের পরে তাদের মানুষের মতো আচরণ করা নিষিদ্ধ ছিল। এ সময়ে তাদের 7 কমেন্টমেন্টস বা 7টি নীতিমালা একে একে পরিবর্তিত হতে থাকে। যেমন নো অ্যানিমেল শ্যাল স্লিপ ইন এ বেড বদলে হয় নো অ্যানিমেল শ্যাল স্লিপ ইন এ বেড উইথ শিটস। অল অ্যানিমেল আর ইকুয়াল এটা হয়ে যায় বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স, অর্থাৎ সমাজে বৈষম্য সৃষ্টি হয়ে যায়। এদিকে নেপোলিয়ন অ্যানিম্যাল ফার্মে শাসন করছে জানতে পেরে স্থানীয় পানশালা এর মালিক তার জন্য সুস্বাদু খাবার এবং মদ নিয়ে আসে। অ্যানিম্যাল ফার্মে এতদিন কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও নেপোলিয়ন এখন নিজের বিলাসী চাহিদা পূরণের জন্য সেই ব্যবসায়ীকে প্রবেশের অনুমতি দেন। সেই খাবার এবং মদ কেনার জন্য নেপোলিয়ন সিদ্ধান্ত নেয় ফার্মের হাঁস মুরগির কাছ থেকে ডিম নিয়ে ব্যবসায়ীকে দেবে। সেই রাতে শূকরের একটি দল হাঁস মুরগির খোয়ার থেকে ডিম কেড়ে নিতে চাইলে মুরগিরা বিদ্রোহ করে বসে। তাদের বিদ্রোহ দমন করার জন্য নেপোলিয়ন আবার ব্যবহার করে তার কুকুর বাহিনীকে। সে মুরগিদের বিপ্লবের আদর্শের সাথে বিচ্যুত আখ্যা দিয়ে ফার্ম থেকে বের করে দেয়, আর বাইরে যাওয়ার সাথে সাথে কুকুরদের দিয়ে তাদেরকে মেরে ফেলায়। সেদিন থেকে তাদের অ্যামেন্ডমেন্টও বদলে যায়, কোনো প্রাণী কারণ ছাড়া অন্য কোনো প্রাণীকে মারবে না। এরপর থেকে নেপোলিয়ন গরুর দুধ এবং হাঁস মুরগির ডিম বিক্রি করে দোকান থেকে বিলাসবহুল পণ্য ক্রয় করতে থাকে নিজের ভোগবিলাসের জন্য। এদিকে জোন্স এবং তার বন্ধুরা এই অবস্থা দেখে ভাবে হয়তো অ্যানিম্যাল ফার্মের প্রাণীদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নেয় ফার্ম অ্যাটাক করার। তাদের আক্রমণ করতে দেখে প্রাণীরা আবার ঐক্যবদ্ধ হয় এবং রুখে দাঁড়ায়। মানুষেরা তাদের আক্রমণে সেখান থেকে পিছু হটে ঠিকই, কিন্তু যাবার আগে মিস্টার জোন্স ডাইনামাইট দিয়ে তাদের এতদিনের পরিশ্রমে বানানো উইন্ড মিলটা ধ্বংস করে ফেলে।
বিদ্যুতের অভাবে তাদের উৎপাদন আবার কমে যায়। তবে উৎপাদিত বেশিরভাগ খাবারই চলে যেত শূকরদের পেটে, আর অন্য সব পশুরা খাবারের অভাবে আর শীতে ধুঁকতে থাকত। এর মধ্যে শূকরদের নতুন জেনারেশন জন্ম নেয়। তারা সকল সুবিধা পাবার কারণে হয়ে ওঠে আমুদে এবং অলস প্রকৃতির। নেপোলিয়ন ততদিনে হয়ে উঠেছে এক স্বৈরাচারী শাসক। তার বন্ধু এবং স্বজাতি শূকরদের বাদে অন্য সব প্রাণীদের নিয়ে আবার বানিয়ে নিতে থাকে সে উইন্ডমিলটা। তবে আগের উইন্ডমিল বানাতে সবচেয়ে পরিশ্রম করা ঘোড়া বক্সার এখন বয়স্ক হয়ে গেছে। পরিশ্রম করতে গিয়ে পাথর পড়ে সে মারাত্মকভাবে আহত হয়। বক্সার সারা জীবন ছিল একজন বিশ্বস্ত ও পরিশ্রমী ঘোড়া। তার মূল মন্ত্র ছিল আই উইল ওয়ার্ক হার্ডার, নেপোলিয়ন ইজ অলওয়েজ রাইট। অর্থাৎ পরিশ্রমী বক্সার সবসময় নেপোলিয়নের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। অথচ সে আহত হয়েছে শুনে নেপোলিয়ন বুঝতে পারে বক্সারকে দিয়ে তার আর কোনো কাজ হবে না। তখন সে হাসপাতালে নেয়ার কথা বলে বক্সারকে বিক্রি করে দেয় মাংস প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরিতে। এ ব্যাপারটা ঠিকই বুঝে ফেলে বক্সারের বন্ধু গাধা বেঞ্জামিন। সে সবাইকে ব্যাপারটা বলার চেষ্টা করে, কিন্তু শূকররা মিথ্যা কথা বলে সেটা চাপা দিয়ে ফেলে। তারা বলে বক্সারকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে সে মারা গেছে। বেঞ্জামিন প্রতিবাদ করার চেষ্টা করলে সেই শিকারী কুকুর লেলিয়ে দিয়ে তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়া হয়। সময় পেরিয়ে যায়। শূকররা এখন পুরোপুরি মানুষের মতো হয়ে গেছে। তারা হাঁটে, মানুষের মতো কাজ করে, জামা পরে, মানুষের সঙ্গে ব্যবসা করে, মদ পান করে। সরকারের বড় বড় পদে সব শূকরের আধিপত্য। একদিন বেঞ্জামিন জানালার বাইরে দিয়ে দেখে শূকররা এক টেবিলে বসে খেলছে, তারা হাসছে, পান করছে। তাদের আর মানুষের মধ্যে কোনো তফাৎ বোঝা যাচ্ছে না। বইয়ের শেষ লাইনে বলা হয়, দ্য ক্রিয়েচার্স আউটসাইড লুকড ফ্রম পিগ টু ম্যান অ্যান্ড ফ্রম ম্যান টু পিগ অ্যান্ড ফ্রম পিগ টু ম্যান এগেইন, বাট অলরেডি ইট ওয়াজ ইম্পসিবল টু সে হুইচ ওয়াজ হুইচ। অর্থাৎ প্রাণীগুলোকে বাইরে থেকে কখনো শূকর থেকে মানুষ, কখনো মানুষ থেকে শূকর মনে হতে থাকে। শূকরকে মানুষের কাছ থেকে আলাদা করা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছিল। মূল বই থেকে এই অ্যানিমেটেড সিনেমাতে পরের অংশের কাহিনী কিছুটা পরিবর্তন করা হয়েছে। বেঞ্জামিন শূকরের এই রূপ দেখার পর থেকে পশুদের মধ্যে আবার ঐক্য তৈরি করার চেষ্টা করতে থাকে। একসময় তারা মানুষের দুঃশাসনের বিরুদ্ধে সবাই একসঙ্গে নিজেদের প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে অভ্যুত্থান করেছিল। অথচ সেই অভ্যুত্থানের নায়ক শূকররা ক্ষমতা পাবার পর মানুষের মতোই আচরণ করা শুরু করেছে। বছরের পর বছর তাদের দ্বারা অত্যাচারিত হবার পর সব প্রাণীরা আর চুপ করে বসে থাকে না। তারা সবাই মিলে আক্রমণ করে শূকরদের। মদ খেয়ে মাতাল হয়ে থাকায় তাদের সেই শিকারী কুকুরগুলো ততদিনে হয়ে পড়েছিল অথর্ব। ফলে আবার ঘটে অভ্যুত্থান, আবার বিজয়ী হয় সাধারণ প্রাণী সমাজ। কিন্তু আসলে কি তারা বিজয়ী হতে পারে, নাকি আবারও তাদের উপর চেপে বসবে এক নায়কতন্ত্রের থাবা? অ্যানিম্যাল ফার্ম এই বইটি মূলত লেখা হয়েছিল রুশ বিপ্লবকে কেন্দ্র করে। এই গল্পে নেপোলিয়ন ছিল রুশ এক নায়ক স্টালিনের প্রতিচ্ছবি, আর স্নোবল চরিত্রটি বানানো হয়েছে ট্রটস্কির প্রতিরূপ হিসাবে। এখানে ওল্ড মেজর বলতে কার্ল মার্কস বা লেনিনের মতো শুদ্ধ জ্ঞানধারার মানুষদেরকে বোঝানো হয়েছে, আর বক্সার হলো সাধারণ শ্রমজীবী মানুষের প্রতিচ্ছবি। শূকরদেরকে দ্বারা মূলত বিপ্লবের পরের রাজনৈতিক নেতাদেরকে বোঝানো হয়েছে। আর সেভেন্থ কমান্ডমেন্ট এটি ছিল রুশ বিপ্লবের আদর্শ, যা ধীরে ধীরে বিকৃত হয়ে গিয়েছিল। অ্যানিম্যাল ফার্ম কেবল একটি পশুদের গল্পই নয়, এটি সমাজ, রাজনীতি ও বিপ্লবের ব্যর্থতার এক গভীর প্রতিচ্ছবি। লেখক এই গল্পের মাধ্যমে দেখাতে চেয়েছেন কিভাবে এক শ্রেণীর অত্যাচারিত মানুষ ক্ষমতা পেলে তারাই আবার শোষকের ভূমিকায় চলে যায়। অ্যানিম্যাল ফার্ম এই অ্যানিমেটেড মুভিটি কিন্তু ইউটিউবেই পাওয়া যাচ্ছে। আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন এই অ্যানিমেটেড ফিল্মটি। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যারা অ্যানিমেটেড সিনেমার লাভার আছেন তারা কমেন্টে আমাকে আরও কিছু সিনেমা সাজেস্ট করতে পারেন যেগুলোর এক্সপ্লেনেশন ভিডিও আপনারা দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।